আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সুস্থ আছি, ভালো আছি। তো আজকে আমরা এই ভিডিওতে রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশনের একটা পার্ট নিয়ে আলোচনা করব। সো কমন প্রেজেন্টেশন অফ লাং ডিজিজ অর রেসপিরেটরি সিস্টেম যেগুলো আছে, তো সেখানে রয়েছে কফ, স্পুটাম প্রোডাকশন, দেন হিমোপটাইসিস, তারপরে আছে হচ্ছে ব্রেথলেসনেস, ট্র্যাকিপনিয়া, চেস্ট পেইন, সাইনোসিস, ফিভার, তারপর হচ্ছে ওয়েট লস, এইসব জিনিস। তো এই সবগুলা কমন প্রেজেন্টেশন এর ভিতর আসলে বলা যায় যে যুগোপযোগী বা আমাদের এই করোনা মোকাবেলা করার পর আমরা যে জিনিসটা ফেস করি সেটা হচ্ছে কফ, বা বাংলা যেটাকে আমরা বলি কাশি। সো এই কফ নিয়ে আসলে আগ্রহ মানুষের বেশি হওয়ার কথা। হ্যাঁ, ইভেন আমাদের ভাইবা বোর্ডে ওই কফ নিয়েই আসলে অনেক ধরনের কোশ্চেন হয়ে থাকে। এছাড়াও যারা নন মেডিকেল পার্সন আছে তাদেরও হয়তো বা কোশ্চেন জাগতে পারে যে এই কফটা আসলে কীভাবে হয় বা কেন হয়। সো আজকে এইসব জিনিস নিয়ে আসলে আলোচনা, কফের বেসিক কিছু জিনিস। আচ্ছা, তো আমাদের যে জিনিসটা সব থেকে কঠিন লাগে, বিশেষ করে আমার কাছে কঠিন লাগে, সেটা হচ্ছে কজ। কফের কজগুলো মনে রাখা। বা অনেক সময় আছে যে আমরা বলতে পারি না, দেখা যায় যে স্যার যেটা চাচ্ছে সেটা আমরা মনে করতে পারতেছি না, বা ভাইবা বোর্ডে স্যার যেটা চাচ্ছে সেটা আমরা বলতে পারতেছি না, বা অনেক সময় আছে ভুলে যাই। বিকজ মানুষের মাইন্ড তো অবশ্যই ভুলবেই, এটা স্বাভাবিক। সো আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা আজকে ট্রাই করব ইজি ওয়েতে কিভাবে আমরা এই কজগুলো মনে রাখতে পারি, কফ কফ আসলে কি কি কারণে হয় সেসব জিনিসগুলা। সো আমাদের তার জন্য আমরা মূলত এই যে থোরাক্সের একটা ফিগার আমরা দেখতে পারতেছি, আমরা তো এটা সবাই জানি। এটা হচ্ছে ট্রাকিয়া, এটা হচ্ছে ট্রাকিয়া, দেন লাং, ব্রঙ্কাস, ব্রঙ্কিউল, এটা হার্ট। যদিও ড্রয়িংটা খুব একটা ভালো না, জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে। তো আমরা যেই সময় আমাদের কোশ্চেনটা করবে যে কজ অফ কফ, তখন আমরা এই ফিগারটা, আমরা চোখ বন্ধ করে এই ফিগারটা মনে করার চেষ্টা করব। মনে করার চেষ্টা করার পর আমরা জাস্ট এটা যদি আমরা যদি মনে করতে পারি, তাহলে আমরা দেখা যাবে যে আমি এখন যে প্রসেসটা বলবো বা যে প্রসেসে এইটা ডেমনস্ট্রেশন করব এই ভিডিওটা, তো সেটা ইজি হয়ে যাবে। তাহলে কি হতে পারে, ধরে নিলাম এই যে এটা হচ্ছে আমাদের ট্রাকিয়া। সো ট্রাকিয়ার এখানে কোনো অ্যালার্জিক কোনো কিছু আসলো আমাদের এই শ্বাসনালীর ভিতর। অনেকের থাকে না বিভিন্ন কিছুতে অ্যালার্জি, কারো ডাস্ট অ্যালার্জি, কারো মেডিসিনে অ্যালার্জি, কারো বৃষ্টির পানিতেও অ্যালার্জি, ইভেন এরকমও হয়। সো বিশেষ করে ধরে নিলাম এখানে ডাস্ট অ্যালার্জি। সো কারো যদি ডাস্ট অ্যালার্জি হয়, শ্বাসনালী দিয়ে যখন বা ট্রাকিয়া দিয়ে ডাস্ট আসতেছে, তো তাহলে কি হয়, তখন এখানে আমাদের কফের সৃষ্টি হয়, মানে হচ্ছে আমরা কাশি দিই, কাশি দিয়ে আমরা সেই ডাস্টটাকে বের করে দেওয়ার চেষ্টা করি। তাহলে আমাদের এই কফের একটা অন্যতম কারণ হচ্ছে কি, অ্যালার্জিক রাইনাইটিস। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখে ফেলি এখানে, অ্যালার্জিক রাইনাইটিস। এরপরে আমরা ধুলাবালির চিন্তা ভুলে যাই, এরপরে আমরা আমরা আরেকটু নিচে আসি। এই আমরা আমাদের মনে করি আমরা এই যে ট্রাকিয়াটা রয়েছিল, তাহলে ট্রাকিয়াতে যদি কোনো সমস্যা হয় সেটাকে আমরা বলি হচ্ছে ট্র্যাকাইটিস। ঠিক আছে, তাহলে নেক্সট যে কজ সেটা হবে হচ্ছে ট্র্যাকাইটিস। ট্র্যাকাইটিস। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি আমাদের ট্রাকিয়া পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলছি। এখন আমাদের ট্রাকিয়ার পরে এটা দুই ভাগে ভাগ হয়ে গিয়ে এটাকে কি বলা হয়, আমরা বলি হচ্ছে ব্রঙ্কাস। তাহলে এখন আমরা ব্রঙ্কাসে কি কি সমস্যা হতে পারে সেই সব জিনিস নিয়ে সেই সব নামগুলো এখন আমরা পড়ি। তো ব্রঙ্কাসে যদি কোনো প্রকার ইনফেকশন হয়, আসলে ইনফেকশন ওয়ার্ডটা বাঙালিদের সাথে প্রচুর 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 রিলেটেড। কজ বাংলাদেশের পরিবেশ, বিশেষ করে আমি ঢাকা শহরে থাকি, তো ঢাকা শহরের পরিবেশ এত পরিমাণ ধুলাবালি, এত পরিমাণ ময়লা আবর্জনা, আসলে খুবই খারাপ অবস্থা। সো এই ইনফেকশন ওয়ার্ডটা আর খুবই যায় বলতে গেলে আমাদের সাথে। সো ইনফেকশন দুইভাবে হতে পারে, অনেকভাবেই হতে পারে আসলে। সো এখানে আমরা দুইভাবে বলি, একটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত, আর একটা হচ্ছে আমরা ধরে নিলাম ভাইরাল। তাহলে যদি আমাদের এই ব্রঙ্কাসের মধ্যে ব্যাকটেরিয়া আক্রমণ করে যদি কোনো ইনফেকশন ঘটায়, বা এখানে যদি কোনো হচ্ছে মিউকাস, এক্সেস মিউকাস হয়ে যায়, বা এইভাবে যদি কোনো প্রকার ইনফেকশন হয়, তাহলে সেই টার্মটাকে আমরা বলবো হচ্ছে ব্রঙ্কিয়াকট্যাসিস। কি বলবো, ব্রং ব্রঙ্কিয়াকট্যাসিস। আমরা একটা জিনিস মনে রাখতে পারি যে এখানে আসলে এই ব্রঙ্কাসের যে ডিজিজগুলো আছে নামগুলো খুবই কাছাকাছি, ঠিক আছে। তো আমরা মনে রাখার জন্য এই জিনিসটা রাখতে পারি যে যে নামের মধ্যে এখানে টি আছে সেইখানে ব্যাকটেরিয়ার সাথে রিলেটেড, মানে ইনফেকশনের সাথে রিলেটেড। যেমন ব্যাকটেরিয়াতে বানান হচ্ছে BAC TERIA,
RIA। তাহলে এখানে হচ্ছে ব্যাকটেরিয়াতে যেহেতু টি আছে, আর এখানে হচ্ছে ব্রঙ্কিয়াকট্যাসিসের টি আছে, তার মানে এটা হচ্ছে ব্যাকটেরিয়ার সাথে রিলেটেড। ওকে, তারপর এখানে কি হতে পারে, এখানে হচ্ছে অ্যাজমা হতে পারে। অ্যাজমা যেমন হচ্ছে আমাদের এই যে রেসপিরেটরি ট্র্যাক যদি হচ্ছে প্যাসেজটা যদি হচ্ছে ন্যারো হয়ে যায় কোনো কারণে, সাপোজ দীর্ঘদিন ধরে হচ্ছে বালি আসতেছে বা ডাস্ট আসতেছে বা কোনো কারণে ইনফেকশন হচ্ছে, যার ফলে আস্তে আস্তে এটা ন্যারো হয়ে গেছে। তো সেক্ষেত্রে অ্যাজমা হলে দেখা যাবে একটু অল্প পরিমাণ কোনো পার্টিকেল ঢুকলেই বা ধুলাবালি ঢুকলেই আমরা কাশা শুরু করব। তাহলে অন্যতম একটা কারণ হচ্ছে অ্যাজমা। অ্যাজমার সাথেই আরেকটা জিনিস আসে, মানে অ্যাজমা বললেই আমাদের যে আরেকটা নাম চলে আসে সেটা হচ্ছে সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। ঠিক আছে, তো এই সিওপিডিটা মূলত যারা স্মোকার আছে তো এদের হচ্ছে একটু বেশি হয়। আচ্ছা, এরপরে আমরা ব্রঙ্কাসে ব্রঙ্কাইটিস যদি হয়, যদি এখানে কোনো প্রকার ব্রঙ্কাইটিস হয়ে থাকে, লাইক ইনফ্লামেশন হয়, বা এখানে যদি পাঁচ জমে ইনফ্লামেশন হয়ে বা ভিতরে যদি কোনো ইয়ে হয় ইনফেকশন টাইপের কিছু হয়, তাহলে সেটাকে আমরা হচ্ছে ব্রঙ্কাইটিসও বলে থাকি। তাহলে একটা নাম কি হচ্ছে ব্রঙ্কাইটিস। এরপরে ব্রঙ্কাস দুই ভাগে ভাগ হয়, দুই ভাগ বা তিন ভাগে ভাগ হয়, রাইট অ্যান্ড লেফট লাংয়ের ক্ষেত্রে আলাদা আলাদা। সো এইগুলা যে এটা হচ্ছে ব্রঙ্কাস পর্যন্ত আমাদের পড়া শেষ। ব্রঙ্কাসের পরে হচ্ছে ব্রঙ্কিওল। সো এখন আমরা ব্রঙ্কিউলের সমস্যাগুলো পড়বো। সো ব্রঙ্কিউলের ভিতরে হতে পারে এইখানে আমাদের ভাইরাল ইনফেকশন হতে পারে। তো যদি ভাইরাল ইনফেকশন হয় সেক্ষেত্রে আমরা এটাকে বলবো হচ্ছে ব্রঙ্কিওলাইটিস। কি বলবো, ব্রঙ্কিওল ছিল সেখান থেকে আমরা ব্রঙ্কিওল পর্যন্ত নাম নেব, তারপর লাইটিস লাগাই দেবো, তাহলে হবে কি ব্রঙ্কিওলাইটিস। আচ্ছা, তাহলে কি হবে ব্রঙ্কিওলাইটিস। কি হতে এরপর আরেকটা জিনিস হতে পারে যেটা হচ্ছে খুবই ডেঞ্জারাস, সেটা হচ্ছে ব্রঙ্কিও ক্যান্সার। তো ক্যান্সারটা এখানে আমরা লিখে ফেলি, ব্রঙ্কিও ক্যান্সার। আচ্ছা, তো এই পর্যন্ত আমাদের হলো, মানে আমরা জাস্ট কেবল আমরা এখনো লাংয়ের ভিতরে ঢুকি নাই, আমরা জাস্ট এই ব্রঙ্কিউল পর্যন্ত শেষ করলাম। সো ব্রঙ্কিউলের আমরা এই জিনিসটা সিরিয়ালটা আবার আমরা একটু প্রথম থেকে দেখি। ফার্স্টে এখানে ধুলাবালি ঢুকলো, যার ফলে আমরা কাশ দিতেই পারি, সো এটা হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস। এরপরে ট্রাকিয়াতে যদি কোনো সমস্যা হয়, ট্র্যাকাইটিস। তারপরে যদি ব্রঙ্কাসে সমস্যা হয়, ব্রঙ্কাসে হচ্ছে যদি ব্যাকটেরিয়া আক্রমণ করে তাহলে হচ্ছে ব্রঙ্কিয়াকট্যাসিস। এছাড়া হচ্ছে এই যে আমরা এখন পর্যন্ত যে হচ্ছে আমরা ইয়ার প্যাসেজ বা ইয়ার ওয়েটা পড়লাম, সেক্ষেত্রে যদি ন্যারো হয়ে যায় অ্যাজমার সাথে সিওপিডি হতে পারে। তারপরে আমাদের হচ্ছে এখানে ব্রঙ্কাইটিস হতে পারে। এরপরে ব্রঙ্কিওলে কি হতে পারে, ব্রঙ্কিওলাইটিস হতে পারে এবং ব্রঙ্কিয়াল কার্সিনোমা হতে পারে। ঠিক আছে, আমাদের এই পর্যন্ত এই কয়টা কজ হলো। এরপরে আমরা ঢুকে যাই লাংয়ের ভিতর। সো লাংয়ের ভিতর আমাদের আরেকটা টার্ম আছে যেটা হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়ার নাম আসলে শুনে নাই এমন মানুষ পাওয়া খুবই টাফ। যাই হোক, নিউমোনিয়া আসলে জিনিসটা কি, নিউমোনিয়া হচ্ছে এই যে আমাদের ব্রঙ্কিউলটা পরবর্তীতে এখানে হচ্ছে অ্যালভিউলার বা ইয়ার স্যাক যে হয়, এই যে ইয়ার স্যাক। তো ইয়ার স্যাকে যদি কোনো প্রকার সমস্যা হয় এবং সেখানে যদি কোনো প্রকার পাস বা ফ্লুইড যদি জমে, তো তখন সেটাকে আমরা বলবো কি নিউমোনিয়া। সো নিউমোনিয়া হলেও আমাদের কফ হবে, কজ যেহেতু এটা রেসপিরেটরি সিস্টেমেরই সমস্যাটা হচ্ছে, রেসপিরেটরি সিস্টেমে আসলে সমস্যা হওয়া মানে কফ হবে। ঠিক আছে, এটা তার মানে যেহেতু এটা রেসপিরেটরি সিস্টেমের সমস্যা হলো, তাহলে এটাও এখানে কজ হিসাবে আসবে। এরপর আরেকটা জিনিস যেটা ছোটবেলা থেকেই শুনেছি সেটা হচ্ছে যক্ষ্মা। হ্যাঁ, কথা ছিল যে যক্ষ্মা হলে রক্ষা নাই, তারপরে আবার একটা নতুন একটা বাক্য আসলো, যক্ষ্মা হলে রক্ষা নাই, এই কথাটার ভিত্তি নাই। যাই হোক, সো এই যক্ষ্মার ইংলিশ নাম হচ্ছে টিউবারকিউলোসিস। হ্যাঁ, তো এই টিউবারকিউলোসিসের জন্য কাশি হয় এটা তো অবশ্যই আমরা জানি, কজ আমরা টিভিতে যে অ্যাডগুলো দেখেছি, ইভেন ছোটো থাকতে বিটিভিতে যে অ্যাডগুলো ছিল খালি কাশতো আর কাশতো। যাই হোক, তো এটা তো আমরা জানি, তো এটা আমরা লিখে ফেলি টিউবারকিউলোসিস। এখান থেকে কিন্তু সব হচ্ছে প্যারেনকাইমা ডিজিজ, আর তার উপরের পর্যন্ত কিন্তু এটা হচ্ছে ব্রঙ্কিউল পর্যন্ত। ঠিক আছে, তাহলে এর নিচ থেকে হচ্ছে যতগুলো আসতেছে সব হচ্ছে প্যারেনকাইমাল ডিজিজ। আমরা মূলত লাংয়ের ভিতরে ঢুকে গেছি। এরপরে লাংয়ের মধ্যে এই যে লাং, এখানে সাপোজ মনে করলাম এই জায়গায় কোনো একটা ফোড়া হলো। ঠিক আছে, তো ফোড়া হয়ে পরবর্তীতে কি হলো, এখানে পাঁচ জমলো আর এই পাশে ফুলে গেল। ঠিক আছে, এরকম ফোড়া হওয়া এটাকে বলা হচ্ছে অ্যাবসেস। আর যেহেতু লাঙে হচ্ছে তার মানে এটাকে বলা হচ্ছে লাং অ্যাবসেস। তো লাং অ্যাবসেসেও আমাদের কাশি হতে পারে, লাং অ্যাবসেস। আচ্ছা, তারপরে যেটা
তারপর একটা হচ্ছে ডিপিএলডি, ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ। এটা হচ্ছে আমাদের লাংয়ের যে প্যারেনকাইমা থাকে, সো প্যারেনকাইমাতে যে সমস্যা, যদি কোনো সমস্যা হয় সেটাকে আমরা বলি হচ্ছে ডিপিএলডি। এটার ক্ষেত্রেও আমাদের কাশি হতে পারে বা হচ্ছে কফ আসতে পারে। আচ্ছা, এরপরে এই যে আমরা লাং পরে ফেললাম, তাহলে লাংয়ের যে কাভারিং থাকে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে প্লুরা। সো প্লুরাতে যদি কোনো প্রকার সমস্যা হয় তো সেটাকে আমরা বলবো হচ্ছে প্লুরেসি। সো এই প্লুরেসি হলেও আসলে কফ হয় বা কফ হতে পারে, তাহলে কি প্লুরেসি। আচ্ছা, তাহলে এই কয়টা মোটামুটি আমরা বলতে পারলেই ভাইভা বোর্ডে আশা করা যায় যে আমরা পাশ করে যাব। সো এখন আমরা তাহলে সিরিয়ালি বলি, ঠিক আছে? আমরা এদিকেও একবার দেখবো, এদিকেও একবার দেখবো। এইটা আমরা হচ্ছে মানে এটা কোশ্চেনটা করলে আমরা এটা কল্পনায় আনবো, কল্পনায় উপর থেকে বলা শুরু করবো। কি ফার্স্টে অ্যালার্জিক রাইনাইটিস, দেন হচ্ছে ট্র্যাকাইটিস, তারপরে আসবে হচ্ছে ব্রঙ্কিয়াকটাসিস, তারপরে আসবে অ্যাজমা সিওপিডি, দেন ব্রঙ্কাইটিস, তারপরে হচ্ছে ব্রঙ্কিউলে চলে যাবো, ব্রঙ্কিউলে আসবে হচ্ছে ব্রঙ্কিওলাইটিস, তারপরে হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনোমা আসবে, তারপরে আমরা হচ্ছে এই লাঙের এই ভিতরে চলে যাবো। এখানে কি হবে, নিউমোনিয়া হতে পারে, এয়ার থেকে সমস্যা, তারপর টিউবারকিউলোসিস হতে পারে, তারপরে ফোড়া হয়েছে এখানে লাং অ্যাবসেস হতে পারে। আবার এই লাঙের যে কভারিংয়ের পর এরপরে কভারিংয়ে চলে আসবো, তাহলে কি হবে এখানে প্লুরেসি, কজ এখানে প্লুরাতে সমস্যা হচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের যে রেসপিরেটরি সিস্টেম আছে তার মোটামুটি এই কয়টা রোগের জন্য আমাদের হচ্ছে কফ হয়। এই রেসপিরেটরি সিস্টেম বাদে আরও অনেক টার্ম আছে, বা এই রেসপিরেটরি সিস্টেম বাদে আরও অনেক কজ আছে, তাহলে সেই কজগুলো একটু আমরা পড়ে যাই। সেটা হচ্ছে রিফ্লেক্স ইসোফেজাইটিস, ঠিক আছে? তো রিফ্লেক্স ইসোফেজাইটিস কি? এটা হচ্ছে আমরা জানি যে আমরা ইসোফেগাস দিয়ে খাবার খাই, আমাদের খাদ্যনালী যেটা বাংলায় বলে। সো এটা পরবর্তীতে স্টোমাকে আসে। আচ্ছা, ধরে নিলাম এটা স্টোমাক, এটা হচ্ছে আমাদের খাদ্যনালী। সো খাদ্যনালী দিয়ে যখন ফুড পার্টিকেল আসার পরে যদি কোনো কারণে এটা আমরা ওই যে অনেক সময় ঢেক দিই, বা সাপোজ ঘুমের মধ্যে দেখা যায় যে হঠাৎ করে কেশে উঠছি, তো এটা হচ্ছে এই কারণে হয় যে এখানে রিফ্লেক্স হয়। তো এটা কি হয়, রিফ্লাক্স হয় মানে হচ্ছে এভাবে উপর দিকে চলে যায় ফুড পার্টিকেলগুলো, এইভাবে আবার স্টোমাক থেকে উপর দিকে উঠে আসে। উপর দিকে উঠে আসলে খাদ্যনালী দিয়ে মোটামুটি আমাদের গলা পর্যন্ত উঠে আসার পর দেখা যায় যে এখানে তো আবার আমাদের ট্রাকিয়া থাকে, এই যে ট্রাকিয়াটা আমাদের শ্বাসনালীর কাছাকাছি চলে আসে, তখন আমরা এটাকে কি কাশ দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করি। তো এটাকে বলা হয় হচ্ছে রিফ্লাক্স ইসোফেজাইটিস। তো এটা কেন হয়? রিফ্লাক্স ইসোফেজাইটিস হয় হচ্ছে আসলে খাওয়ার পরই অনেকে আছে ঘুমায়, অনেকে দেখা যায় যে খাওয়ার সাথে সাথে দেখা যায় 1 ঘন্টা বা আধা ঘন্টার ভিতরেই ঘুমিয়ে পড়ে। তো সেক্ষেত্রে তাদের এই সমস্যাটা হয় যে খাবার কেবলমাত্র স্টোমাকে গিয়েছে, এই মুভমেন্টে ঘুমিয়ে পড়েছে। তো অবশ্যই তখন তো হচ্ছে মানুষটা যখন ঘুমায় তো তখন সে হচ্ছে যে হরাইজন্টালি হচ্ছে যে শুয়ে থাকে, তো তার স্টোমাকটা ওইভাবে শুয়ে থাকবে। তো কোনো কারণে দেখা গেলো এখান থেকে ফুড পার্টিকেলগুলো উপর দিকে উঠে আসতেছে, তো সেই সময় কাশ আসতে পারে। এছাড়া কি হয়, এক্সেস ফাস্টফুড ইনটেক করলে, যদি ফাস্টফুড খায় বেশি, তাহলে সেক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে, যে মানে এইরকম সমস্যাটা হতে পারে। এছাড়া অনেকে আছে যে ঘুমানোর সময় নিচু বালিশ ইউজ করলে, ঠিক আছে, নর্মালি একটা হাইট থাকে, ইউজুয়ালি 4 থেকে 6 ইঞ্চি হচ্ছে আইডিয়াল হাইট একটা বালিশের। হ্যাঁ, আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের এই রেসপিরেটরি সিস্টেম গেল, তারপরে হচ্ছে আমরা এলিমেন্টারি ট্র্যাকেরও এই ইসোফেজিয়াল পার্টটা থেকে কিছু কফ পেলাম। এছাড়া আছে সিভিএস, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিস্টেম আসলে আমাদের বডির। সো এই সিভিএস থেকেও আসলে আমাদের এই কফ হতে পারে। তাহলে কিভাবে হবে? সো আমরা একটা লজিক কিন্তু মনে রাখছিলাম যে কফ মানেই রেসপিরেটরি সিস্টেমে কোনো না কোনোভাবে রেসপিরেটরি সিস্টেমের এখানে হচ্ছে অবদান থাকবে কফের জন্য। সো সিবিএস এর ক্ষেত্রে এখানে কী অবদান থাকবে? আচ্ছা, আমরা এই হার্টে আসি। এই যে এই হার্টটা, যদি এখানে আঁকাটা সুন্দর হয় নাই। আচ্ছা, এটা হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড। এটা হচ্ছে আমরা একটু ডার্ক করে দিই তাহলে বোঝা যাবে যে এটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড, CO2, ঠিক আছে? আর এটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড, মানে হচ্ছে O2। আচ্ছা, তো আমরা এইখানে দেখা গেল যে এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম, আর হচ্ছে রাইট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল আসলে কি করে? লেফট ভেন্ট্রিকল হচ্ছে যখন কন্ট্রাক্ট করে এই ব্লাডটা ফুল বডিতে চলে যায়। আচ্ছা, কোনো কারণে যদি লেফট ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করা অফ করে দেয়, লেফট ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করতেছে না বা করতে পারতেছে না, যেটাকে আমরা বলি হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর, ঠিক আছে? তো লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর যদি হয় তাহলে কি এখান থেকে ব্লাডটা ফুল বডিতে যেতে পারতেছে না, মানে এখানে ব্লাডটা জমে আছে, এই যে ব্লাডটা এখানে জমা। তাহলে সেক্ষেত্রে আমাদের কি এই যে
আর্টারি মানে অ্যাট্রিয়াম থেকেই তো আমাদের ব্লাডটা ভেন্ট্রিকলে আসছিল। তাহলে পরবর্তী যে ব্লাডগুলো ছিল সেই ব্লাডগুলো তো এখানে তাহলে অ্যাট্রিয়ামেও তারপরে ব্লাড জমা হয়ে যাবে, জমা হবে না? কারণ অ্যাট্রিয়াম থেকে তো আর ভেন্ট্রিকলে আসতে পারতেছে না। আবার এই অ্যাট্রিয়ামে, লেফট অ্যাট্রিয়ামে ব্লাড কই থেকে আসতো? এই লাং থেকে আসতো। লাং থেকে আসতো না ব্লাড? তাহলে যদি এখানে অ্যাট্রিয়ামে ব্লাড ভরে আছে, ভেন্ট্রিকলে ব্লাড ভরে আছে, অ্যাট্রিয়ামে ব্লাড ভরে আছে, তাহলে এই যে লাঙে যে ব্লাডগুলো ছিল সেই ব্লাড কি আমাদের হার্টে আসতে পারতেছে? তাহলে তখন আমাদের কি হবে? এই লাঙে ব্লাডটা অ্যাকুমুলেশন হবে, কজেশন হবে ব্লাডের। তো তখন এখানে কি হবে? পালমোনারি ইডিমা। সো পালমোনারি ইডিমা হলে আমাদের কফ রিফ্লাক্স আছে, আমাদের বডিতে ফিজিওলজিক্যালি হয়। সে কারণে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরের ক্ষেত্রে এখানে হচ্ছে কফ হবে। আচ্ছা, এছাড়া আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মাইট্রাল স্টেনোসিস। মাইট্রাল স্টেনোসিস মানে হচ্ছে এই যে আমাদের অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল যে আছে, মানে আমাদের রাইট অ্যাট্রিয়াম আর মানে আমাদের লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকল যে আছে, সেটার মাঝখানে যে ভাল্বটা থাকে সেটাকে বলা হচ্ছে মাইট্রাল ভাল্ব। তো সেটা যদি স্টেনোসিস হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, তাহলে সেম একই জিনিস, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে ব্লাড আসতে পারতেছে না, মানে অ্যাট্রিয়ামে হচ্ছে ব্লাড ভর্তি, তার মানে লাং থেকে ব্লাড অ্যাট্রিয়ামে আসতে পারতেছে না, মানে লাঙে ভর্তি। আবার সেই একই জিনিস, কজেশন, ইডিমা অ্যান্ড দেন কফ। তার মানে এই সিভিএস বা হচ্ছে হার্টে কোনো সমস্যা হলে তাহলে এই লাঙে যদি লাঙে হচ্ছে এটা কিন্তু চলে যাচ্ছে, মানে আলটিমেটলি দেখা যাচ্ছে এই সেই আবার রেসপিরেটরি ট্র্যাকের অবদান আছে কফের জন্য। ঠিক আছে, মানে কফ মানে রেসপিরেটরি ট্র্যাক এই। আচ্ছা, এখন কোশ্চেন আসতেই পারে যে তাহলে হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার ফেইলরেও কি কফ হবে? আচ্ছা, তা আমরা যদি দেখি রাইট ভেন্ট্রিকুলার ফেইলর, এখানে রাইট ভেন্ট্রিকুলার কাজ কি? রাইট ভেন্ট্রিকল হচ্ছে ব্লাডটাকে কই দেবে? ব্লাডটাকে দেবে হচ্ছে লাঙে। কত এখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড। তো সে যদি লাঙে, সে যদি অফ হয়ে যায়, এই যে রাইট ভেন্ট্রিকল যদি অফ হয়ে যায়, তাহলে সে তো লাঙে ব্লাড দিতে পারতেছে না। তো লাঙের তো সমস্যা নাই, কারণ হচ্ছে লাঙে তো ব্লাড যাচ্ছে না, লাঙে তো ব্লাড জমেও থাকতেছে না। তাহলে এইখানে কোথায় জমতেছে? কারণ হচ্ছে এইখানে হচ্ছে অ্যাট্রিয়াম ব্লাডে জমে থাকবে, রাইট অ্যাট্রিয়াম। আর তার মানে কি বডি থেকে ব্লাড এই হার্টে আসতে পারবে না, কিন্তু লাং থেকে, লাঙে কিন্তু কোনো ব্লাড জমতেছে না। দ্যাট সেই কারণে রাইট ভেন্ট্রিকুলার ফেইলিওরে নর্মালি হচ্ছে কাশি হয় না, কিন্তু লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওরে কাশি হবে অবশ্যই। আচ্ছা, তো আমাদের কার্ডিয়াক পার্টও শেষ। এছাড়া একটা মেডিসিন আছে, যেমন হচ্ছে অনেকেই আছে হাইপার টেনশনের রোগী বা পেশেন্ট বলে। সো ইনাদের কিন্তু জীবনে সারা বছর বা সারা জীবন ইনাদের হচ্ছে এই ওষুধ খেয়ে যেতে হয়, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ যেগুলো আছে। তো এসিই ইনহিবিটর যে ড্রাগটা আছে সেটা হচ্ছে কফ সৃষ্টি করে। এটা হচ্ছে মানে মেডিসিনের ক্ষেত্রে, হ্যাঁ, যে এই এসিই ইনহিবিটর থেকে আমাদের হচ্ছে কফ তৈরি হতে পারে। সো কফের কজ আমরা পড়ে ফেলেছি। আচ্ছা, এখন কোন কোন ক্ষেত্রে ড্রাই কফ হবে, কোন কোন ক্ষেত্রে প্রোডাক্টিভ কফ হবে? প্রোডাক্টিভ কফ মানে ওই যে ভেজা কফ বা হচ্ছে স্পুটাম আসবে, ঠিক আছে, সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। ইভেন এটা হচ্ছে ভাইবা তো অনেক ধরে। তো সেক্ষেত্রে বলি, সেটা হচ্ছে নর্মালি যেসব এইখানে আমরা এতক্ষণ পর্যন্ত যেসব নামগুলো বলেছি, তো তার ভিতরে যেসব জায়গায় পানি বা হচ্ছে ফ্লুইড, পানি বলা যাবে না সেগুলোর ক্ষেত্রে স্পুটাম প্রোডাকশন বা হচ্ছে প্রোডাক্টিভ কফ পাবো। ঠিক আছে, এই লজিকটা মাথায় রাখবো। এছাড়া কিছু ব্যতিক্রম থাকতেই পারে, যেমন ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিসে কি হয়? এই যে এখানে হচ্ছে আমরা বললাম একটু আগে, ব্রঙ্কাইটিস ইনফেকশন হয়। তো ইনফেকশন যদি অনেক দিন ধরে থাকে 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 দেখা যায় এখানে কি ইনফ্লামড হয়ে যায়। ইনফ্লামড হওয়ার ফলে সেখানে কি মিউকাস চলে আসে বা অন্য কোনো সমস্যা হতে পারে। সো মিউকাস চলে আসলে কি সেখানে হচ্ছে দেখা যাচ্ছে যে ফ্লুইড, মিউকাস অবশ্যই একটা ফ্লুইড জিনিস। তাহলে কি হবে? এই ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে আমরা কি পাবো? প্রোডাক্টিভ কফ পাবো। যেহেতু এটা মানে ক্রনিক, যখন এটা ক্রনিকে চলে যাবে তখন আমরা এখানে প্রোডাক্টিভ কফ পাবো। তার মানে হচ্ছে প্রোডাক্টিভ কফের উদাহরণের ভিতরে থাকবে হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস আচ্ছা, এরপরে ব্রঙ্কিয়াকট্যাসিস। হ্যাঁ, ব্রঙ্কিয়াকট্যাসিস। ব্রঙ্কিয়াকট্যাসিসে আমরা কি বলেছিলাম? ব্রঙ্কিয়াকট্যাসিস মানে হচ্ছে ব্যাকটেরিয়া। আর আমরা কি জানি? আমরা ছোটোবেলা থেকে কিন্তু পড়ে আসছি যে ছ্যাঁতছ্যাঁতে ভেজা পরিবেশে হচ্ছে ব্যাকটেরিয়া একটু জন্মায়, শৈবাল ছত্রাক ব্যাকটেরিয়া এইসব জিনিস বেশি জন্মায়। সো তার মানে যেখানে ব্যাকটেরিয়া আছে মানে সেখানে অবশ্যই কিছু ফ্লুইড বা ছ্যাঁতছ্যাঁতে পরিবেশ আছে। তার মানে আমরা এখানেও এটা হচ্ছে বলতে পারবো হচ্ছে ব্রঙ্কিয়াকট্যাসিস। এটা হচ্ছে প্রোডাক্টিভ কফের একটা, এখানে হচ্ছে আমরা প্রোডাক্টিভ কফ পাবো, ব্রঙ্কিয়াকট্যাসিস, ব্রঙ্কিয়াকট্যাসিস। আচ্ছা, এছাড়া লাং অ্যাবসেস আমরা একটু বলেছিলাম, লাঙে যদি কোনো প্রকার ফোড়া হয় তাহলে সেটা হবে হচ্ছে লাং অ্যাবসেস। তাহলে লাং অ্যাবসেসে যেহেতু ফোড়া মানে অবশ্যই এখানে হচ্ছে ফ্লুইড আছে বা পাজ আছে, তো তার সেই কারণে এটাকেও এখানেও আমরা
প্রোডাক্টিভ কফ পাবো। আচ্ছা, লাং অ্যাক্সেস। তারপরে পালমোনারি ইডিমা, আমরা একটু আগে পড়েছিলাম ওই যে হার্টের ক্ষেত্রে পালমোনারি ইডিমা, পালমোনারি ইডিমা হবে লেফট ভেন্ট্রিকুলার ফেইলিয়ার হলে, তো পালমোনারি ইডিমার ক্ষেত্রেও প্রোডাক্টিভ কফ পাবো আমরা। আচ্ছা, এখন আসি তাহলে ড্রাই কফ। ড্রাই কফ কিসে হবে? আসলে ড্রাই কফ মানে যেখানে হচ্ছে আমাদের কোনো প্রকার ফ্লুইড রিলেটেড কিছু থাকবে না, হ্যাঁ, সেটাকে আমরা বলবো হচ্ছে, সেখানে আমরা পাবো হচ্ছে ড্রাই কফ। আচ্ছা, তো এই ড্রাই কফগুলা যেমন আমরা কিছু রোগ এখন যদি বলি তাহলে সেক্ষেত্রেই হয়তো বা আমরা বুঝতে পারবো যে এখানে হচ্ছে কীভাবে ড্রাই কফ আসবে। যেমন পালমোনারি ফাইব্রোসিস। পালমোনারি ফাইব্রোসিস, এখানে ফাইব্রোসিস মানে কি শক্ত হয়ে যাওয়া, ঠিক আছে? তাহলে আমরা যদি পালমোনারি ফাইব্রোসিসের কথা চিন্তা করি, তো পালমোনারি ফাইব্রোসিসের ক্ষেত্রে কি হবে? পালমোনারি ফাইব্রোসিসের ক্ষেত্রে এখানে কিন্তু কোনো ফ্লুইড আমরা পাচ্ছি না, তাই না? কারণ হচ্ছে এখানে পালমোনারি, এখানে হচ্ছে ভিতরে হয়তো বা স্যাকগুলা বা এগুলো হচ্ছে ফাইব্রাস ফর্ম করতেছে। আচ্ছা, তারপরে ব্রঙ্কিয়াল কার্সিনোমা। ব্রঙ্কিয়াল কার্সিনোমার ক্ষেত্রে এটা আমাদের মনে রাখতে হবে যে ব্রঙ্কিয়াল কার্সিনোমা এখানে হচ্ছে আমাদের ড্রাই কফ আসে। তারপরে হচ্ছে এসিই ইনহিবিটর। আসলে এটা কিন্তু এসিই ইনহিবিটরের ক্ষেত্রে এসিই ইনহিবিটর, এটা লিখি, এসি ইনহিবিটর, এখানে কিন্তু আমরা মেডিসিন খেলে কফ হচ্ছে, সো এখানে কিন্তু ফ্লুইডের কোনো ব্যাপার স্যাপার নাই। সো অবশ্যই এখান থেকে আমাদের কি আসবে? ড্রাই কফ। আচ্ছা, এরপরে আসবে হচ্ছে আর্লি স্টেজ অফ পালমোনারি ইনফেকশন। এই যে আমরা এখানে ব্রঙ্কিয়াকট্যাসিস পেয়েছি, ব্রঙ্কাইটিস পেয়েছি, সব কিন্তু ইনফেকশনের জিনিস, কিন্তু এগুলা কি মোটামুটি ক্রনিক ডিজিজ যখন হবে তখন এইখানে আমরা প্রোডাক্টিভ কফ পাবো। কিন্তু আর্লি স্টেজ জাস্ট অ্যাকিউট বা হচ্ছে মাত্র হয়েছে, এইসব ক্ষেত্রে আমরা প্রোডাক্টিভ কফ পাবো না, সেইখানে এখন পর্যন্ত ফ্লুইড অ্যাকুমুলেশন বা ফ্লুইড অতটা প্রোডাক্ট হয়নি, ঠিক আছে? সো আর্লি স্টেজ অফ পালমোনারি ইনফেকশনের ক্ষেত্রে আমরা ড্রাই কফ পাবো। সো এখানে আমরা অবশ্যই উল্লেখ করবো আর্লি স্টেজ, অবশ্যই আর্লি স্টেজ। আর এখানে আমরা লিখবো হচ্ছে পালমোনারি ইনফেকশন, পালমোনারি ইনফেকশন। আচ্ছা, লেখা যদিও বাজে হচ্ছে, জাস্ট একটু বুঝলেই হলো, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এই কোশ্চেনটাও শেষ। মোটামুটি আমরা তাহলে কী কী পড়লাম? কজ পড়লাম, তারপরে পড়লাম হচ্ছে প্রোডাক্টিভ কফ, ড্রাই কফ। আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে স্পুটামের কালার। এটা দেখে আমরা অনেক ধরনের রোগ নির্ণয় করে ফেলতে পারি। সেই স্পুটামের কালারের ক্ষেত্রে আমরা কী কী জিনিস মাথায় রাখবো সেটা হচ্ছে আমরা মনে রাখবো যে এখানে 4 ধরনের মূলত হচ্ছে কফ আমরা পাই। একটা হচ্ছে সেরাস, একটা হচ্ছে মিউকয়েড, একটা হচ্ছে প্রুল্যান্ড, আর একটা হচ্ছে রাস্টি স্পুটাম। আচ্ছা, তো সেরাসটা কীরকম? সেরাসটা মূলত হবে হচ্ছে পিঙ্কিশ ফেনা ফেনা টাইপস, হ্যাঁ, তো অনেক সময় এটা কী হয়? ফেনা ফেনা হয় আর কি, ফেনার মতো দেখতে হয়, তো এটাকে আমরা বলবো হচ্ছে সেরাস। এটা অনেকটা পিঙ্কিশ কালারও হতে পারে। সো এটা কোন কোন ক্ষেত্রে হয় এটার জন্য আমরা মনে রাখবো ট্রিপল এ। সেরাসের ক্ষেত্রে ট্রিপল এ, এ এ এ। 1 নম্বরে হচ্ছে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলার, তারপরে আরেকটা এতে হবে হচ্ছে অ্যাকিউট পালমোনারি ইডিমা, আর আরেকটা এতে হবে হচ্ছে অ্যালভিউলার সেল কার্সিনোমা। তাহলে কি কি? অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলার, অ্যাকিউট পালমোনারি ইডিমা, অ্যাকিউট সেল কার্সিনোমা। এটা হচ্ছে সেরাস বা হচ্ছে ফেনা ফেনা যে কফটা হয় সেটার ক্ষেত্রে। তারপরে আসি গ্রে কালার বা একটু কালো কালার হয়, হ্যাঁ, আমরা অনেক সময় কাফ কফ যখন হচ্ছে ফেলি তখন দেখা যায় যে কালো কালার হচ্ছে বা গ্রে একটু ধূসর কালার হচ্ছে কফ। তো সেটার ক্ষেত্রে আমরা মনে রাখবো কীভাবে? সেটার ক্ষেত্রে যেহেতু সেটা হচ্ছে গ্রে কালার, তো সেটাকে আমরা বলবো হচ্ছে মিউকয়েড। সেটাকে আমরা কী বলবো? মিউকয়েড। মিউকয়েডের প্রথম অক্ষর এম, আর আমরা হচ্ছে মেডিকেল কলেজ হিসেবে এম এর পরেই সি আনি, ঠিক আছে? মানে মেডিকেল কলেজ এমসি, হ্যাঁ, অন্য কোনো মিনিং নেওয়ার দরকার নাই, আমরা এমসি পর্যন্তই থাকি, মানে মেডিকেল কলেজ। সো এম এর সাথে যে মিউকয়েড যে কফ, তার মানে তার হবে ট্রিপল সি, ট্রিপল সি। এখানে ছিল ট্রিপল এ, এখানে হচ্ছে ট্রিপল সি। ট্রিপল সিতে কী থাকবে? ক্রনিক ব্রঙ্কাইটিস, ক্রনিক অ্যাজমা, সিওপিডি, ঠিক আছে? ক্রনিক ব্রঙ্কাইটিস, ক্রনিক অ্যাজমা, সিওপিডি, এগুলো হচ্ছে মিউকয়েড বা গ্রে বা হচ্ছে একটু কালো কালারের হচ্ছে কফ হবে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে প্রুল্যান্ড। প্রুল্যান্ড কফ। প্রুল্যান্ড কফটা মূলত হচ্ছে ইয়েলো কালার হয়, ইয়েলো কালার। ইয়েলো কালারের কফ হয়তো বা আমরা খেয়াল করেছি কোনো না কোনো সময় হচ্ছে, হয়তো বা আমাদের হয়েছে বা হয়তো বা আমাদের আত্মীয় স্বজনের কারো হয়েছে। তো এই প্লুরেন কফ যেটা আছে, এই প্লুরেন কফের কন্টেন্টটা কি, এর ভিতরে কি থাকে? এর ভিতরে থাকে হচ্ছে আসলে পাস, এর ভিতরে থাকে হচ্ছে পাস ম্যাক্সিমাম টাইম। তো পাস মানে কি? আমরা বাংলায় মূলত এটাকে হয়তো বা অনেকে পুজ বলে থাকি, ঠিক আছে? এটা অনেকটা কাছাকাছি, এটা পাস পুজ এরকম কাছাকাছি, সেটাকে পাস বলে, যাই হোক।
এখানে 5 সেল প্রেজেন্ট থাকে বা ডাব্লিউবিসি সেল থাকে। তো এই পাজের কারণে এটা হচ্ছে প্রচণ্ড গন্ধযুক্ত হয়, ব্যাড স্মেলিং। আমরা হয়তো বা খেয়াল করেছি যে নিজেদেরই কফ ফেলার সময় বা হচ্ছে আমাদের আশেপাশে কেউ যদি কফ ফেলে, তো সেই সময় পরিবারের কেউ ই করেছি যে অনেক দুর্গন্ধযুক্ত কফ। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কোন কোন রোগের ক্ষেত্রে এটা হয়, তো সেক্ষেত্রে এটা আমাদের মনেই রাখতে হবে। ঠিক আছে, এখানে কোনো ছন্দ না, এখানে জাস্ট আমাদের মনেই রাখতে হবে। সেটা হবে হচ্ছে নিউমোনিয়া, ব্রঙ্কিয়াকট্যাসিস, লাং অ্যাবসেস, এইসব জায়গায়। তো তাহলে এখানে আমরা যদি আমরা একটু ভাবি যে এইখানে আমরা কি বললাম, ইয়েলো মানে কি এখানে পাঁচ থাকবে। আমরা এইখানে যে ডিজিজগুলো বলেছিলাম সেইখানে পাঁচ ছিল কোথায় কোথায়? অবশ্যই নিউমোনিয়া আমরা বলেছিলাম যে ইয়ার স্যাকের ভিতরে হচ্ছে পাঁচ থাকবে। এখানে হচ্ছে এটা হচ্ছে কোনো কারণে নষ্ট হবে, যার ফলে এখানে পাঁচ অ্যাকুমুলেশন হবে। ভিডিওর প্রথম দিকে আছে বলেছিলাম। তার মানে নিউমোনিয়াতে ইয়েলো কালার কফ। লাং অ্যাবসেস বলেছিলাম কি ফোরার ভিতরে মানে কি অবশ্যই পাঁচ, একটা ফোরার ভিতরে তো পুজ হয় বাংলা ভাষায় যেটা বলে আর কি। তাহলে সেখানে কি, সেইখানে অবশ্যই তাহলে হলো, তাই না? তারপরে ব্রঙ্কিয়াকট্যাসিস, তাহলে এই যে এখানে হচ্ছে ব্রঙ্কিয়াকট্যাসিস, যেখানে হচ্ছে ব্যাকটেরিয়া রিলেটেড ইনফেকশন, তো ওইখানে পুজ হতেই পারে। তো সেক্ষেত্রে কি এইখানেও হচ্ছে আমাদের ইয়েলো কফ হবে। মানে এগুলো হবে হচ্ছে দুর্গন্ধযুক্ত এইসব। মানে যদি দুর্গন্ধযুক্ত কফ হয় তার মানে আমাদের বুঝতে হবে যে হয় আমাদের পেশেন্টের হচ্ছে নিউমোনিয়ার দিকে যাচ্ছে কেসটা, বা লাং অ্যাবসেস, বা হচ্ছে ব্রঙ্কিয়াকট্যাসিসের দিকে যাচ্ছে। তো তার ভিতরে আরও স্পেসিফিকভাবে যদি কফের পরিমাণ অনেক বেশি হয়, অনেক বেশি হলে, তো সেক্ষেত্রে সেটাকে আমরা দুইটা জায়গায় কল্পনা করবো, একটা হচ্ছে লাং অ্যাবসেস আর একটা হচ্ছে ব্রঙ্কিয়াকট্যাসিস। নিউমোনিয়ার ক্ষেত্রে খুব বেশি কফ হয় না, আর অ্যামাউন্ট যদি বেশি থাকে কফের, তো সেক্ষেত্রে এটাকে বলা হয়েছে কোপিয়াস অ্যামাউন্ট। মানে বেশি অ্যামাউন্ট কেমন সময় করতে হচ্ছে কোপিয়াস অ্যামাউন্ট। ফাইন। এরপরে আসি হচ্ছে রাস্টি স্পুটাম। রাস্টি স্পুটাম এটা হচ্ছে আসলে মরিচার মতো স্পুটাম। ঠিক আছে, দেখা যাবে যে হচ্ছে মরিচা যেরকম গুঁড়া গুঁড়া, সেরকম কফের ভিতরে এরকম গুঁড়া 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 লাল 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 থাকবে। তো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে রাস্টি স্পুটাম। তো এটা থাকে মূলত হচ্ছে নিউমোনিয়ার ক্ষেত্রে রাস্টি স্পুটাম দেখা যেতে পারে। আচ্ছা, গেল। তাহলে আমাদের মোটামুটি কোশ্চেন এখানে অনেকগুলো পেলাম। কি কজ, প্রোডাক্টিভ কফ, ড্রাই কফ, তারপরে হচ্ছে এখানে স্পুটাম হচ্ছে কোনটার কি কালার, তারপরে আমরা এখানে বললাম যে হচ্ছে কোন ব্যাড স্মেলিং কোনটা, ব্যাড স্মেলিং মানে হচ্ছে ব্রঙ্কিয়াকট্যাসিস, লাং অ্যাবসেস, দেন হচ্ছে নিউমোনিয়া। তারপর এখন আসি, অনেকেরই এটা হয় যে কাশতে কাশতে গলা দিয়ে রক্ত বের হয়। কাশতে কাশতে গলা দিয়ে কী বের হয়? রক্ত বের হয়। সেটাকে আমরা বলি হচ্ছে হেমোপটাইসিস। হেম মানে রক্ত, আর হিমোপটাইসিস হ্যাঁ মানে কাশির সাথে রক্ত, হিমোপটাইসিস। আচ্ছা, তো এই হিমোপটাইসিস মূলত আমাদের যেসব ডিজিজগুলো বলেছে এই সব ডিজিজ যদি ক্রনিক পর্যায়ে যায়, তো সেই সব ক্ষেত্রে এই হিমোপটাইসিস হতে পারে। সো এই মূলত এই হিমোপটাইসিসের সাথে মানে আমাদের ভাইবা বোর্ডে যে জিনিসটা করে, হেমাটোমেসিস আর হিমোপটাইসিস এই দুইটার ডিফারেন্স ধরে। হিমোপটাইসিস মানে হচ্ছে কফিং আউট অফ ব্লাড, আর হেমাটোমেসিস মানে হচ্ছে ভমিটিং আউট অফ ব্লাড। সো এই দুইটা ডিফারেন্স ধরে যে হচ্ছে এখানে ব্লাডের কী কী ইয়া থাকে। তো আমরা বলবো যে হিমোপটাইসিস কিন্তু সরাসরি আমাদের লাং থেকে যে টাটকা রক্তটা আছে, তো সেই টাটকা রক্তটা কফের সাহায্যে বের হয়ে আসে যে লাং থেকে। ঠিক আছে, এখান থেকে বের হয়ে আসে। আর হেমাটোমেসিস যেটা, তো হেমাটোমেসিস কি হয়, আমাদের পেট থেকে স্টোমাক থেকে ব্লাড বের হচ্ছে। তার মানে কি স্টোমাকে তো আমাদের খাদ্য পরিপাক হয়, তার মানে সেখানে ফ্রেশ ব্লাড থাকবে না, সেখানে হচ্ছে ডাইজেস্টেড বা মানে আটার্ড ব্লাড যেটা আছে, তো সেটা থাকবে। তো সেক্ষেত্রে কালার কী হবে, হেমোপটাইসিসে ব্লাডের কালার হবে পিওর রেড বা হচ্ছে ফ্রেশ ব্লাড আসবে। আর এখানে যেটা হেমাটোমেসিসের ক্ষেত্রে বা ভমিটিং আউট অফ ব্লাড, সেখানে ব্লাডের কালারটা হবে হচ্ছে মোটামুটি একটু ব্রাউন কালার চলে আসবে, প্লাস হচ্ছে এটা অলরেডি হচ্ছে ডাইজেশন শুরু হয়ে যাবে। তারপরে হচ্ছে এটা বিটার টেস্ট হবে। ঠিক আছে, তো আমাদের কফ নিয়ে এতটুকুই, আশা করি ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।